বাজেটে পুঁজিবাজার নিয়ে নতুন উদ্যোগ কম বলছেন বিশ্লেষকরা। মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। দুর্নীতি সহ রাষ্ট্রের ৩ ব্যাধিতে আটকে থাকে বাজেট বাস্তবায়ন। সক্ষমতা বাড়ানো ও অপচয় বন্ধে জোর বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে মুক্ত বাণিজ্য ও শ্রমবাজার। চীন সফরে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই হওয়ার কথা। গণ অভ্যুত্থান পরবর্তী অস্থিরতার সুযোগে বেড়েছে অর্থ পাচার। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের উৎস খোঁজার তাগিদ। এবং ভারতের আমদানি নিষেধাজ্ঞার প্রভাব। আখাউড়া স্থলবন্দরে কমছে রপ্তানি বাণিজ্য। ক্ষতির মুখে বন্দর কেন্দ্রিক অর্থনীতি। স্বাগত। শুরু করছি আজকের স্টার বি স্টোরে। সঙ্গে আছি তামজিদ আহমেদ। শুরুতে জানাবো বাজেট 2026-27 খবর। প্রস্তাবিত বাজেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বৃদ্ধির কিছু উদ্যোগ থাকলেও পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে উৎসাহিত করতে কর ছাড়ের উদ্যোগ নেই, এমন মত বাজার সংশ্লিষ্টদের। অন্যদিকে গত কয়েক বছর ধরে ভালো উদ্যোগগুলো কিছু অসাধু ব্যবসায়ীর জন্য বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষকরা। তাই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা কার্যকর করার পরামর্শ তাদের। আতাউর নিয়নের রিপোর্টে বিস্তারিত। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বেসরকারি বিনিয়োগ হাব গড়ে তোলার কথা বলা হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়নও চলমান আছে। সম্ভাবনাময় কোম্পানিগুলোর তালিকাভুক্ত হওয়া সহজ করতে জটিলতা কমিয়ে এনে সময় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বাজারের লেনদেন প্রক্রিয়া আরও দ্রুত করার উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে শেয়ার দিনে কিনে দিনে বিক্রির ব্যবস্থা করা হবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও শেয়ার বিক্রির অর্থ দিনেরটা দিনেই তুলে নেওয়ার ব্যবস্থা করা হবে। এসব উদ্যোগ বাজারের গতি বাড়াবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে এর সঙ্গে কর ছাড়ের মতো কিছু সিদ্ধান্ত দরকার ছিল বলে মত তাদের। এখন 5% ডিফারেন্স আছে, এটার উপরে সরকার কোনো কিছু করেন নাই, যেভাবে আছে এভাবেই রেখে দিয়েছেন। সো উনাদের বক্তব্য হলো যে 10% দিলেও খুব বেশি যে লিস্টিং হয় কথাটা এরকমও না, উনাদের বক্তব্য। সো আমার কাছে যেটা মনে হয় যে ওইটার চেয়ে পলিসিগতভাবে যদি কোনো চেঞ্জ আনা যায়, যাতে করে একজন ইস্যুয়ার সে উদ্বুদ্ধ হয় পলিসির মাধ্যমে, তাহলে কিন্তু জিনিসগুলো সহজ হবে। বিশ্লেষকরা বলছেন, নতুন বাজেটে যেসব উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো গত কয়েক বছর ধরেই চলমান। কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বাস্তবায়ন হচ্ছে না। তাই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা কার্যকর করার পরামর্শ তাদের। ডিএসসির যারা আছে তাদের সদিচ্ছা, যারা এখানে বার্গেনিং গ্রুপ আছে তাদের সদিচ্ছা, কারণ দে আর ইনডাইরেক্টলি এগুলোকে তারা ঝুলিয়ে রাখছে। সো বাংলাদেশের কোনোদিনই পরিবর্তন হবে না যদি কাজ বোঝে, জানে কোথায় কি করতে হবে, সেই ব্যাপারে যদি এক্সপার্টাইজ না থাকে, ওই চেক অ্যান্ড ব্যালেন্স করে আপনি এই গ্রুপের কাছ থেকে একটু ইন্টারেস্ট নিয়ে, ওই গ্রুপের কাছ থেকে ইন্টারেস্ট নিয়ে সবাইকে রাজি খুশি রেখে গুড গভর্নেন্সও মেকশিওর হবে না, বাজারও ঠিক হবে না। আপনাকে বাজার ঠিক করতে হলে জানা, বোঝা, বাস্তবায়ন করার মতো ম্যান্ডেট এবং বাস্তবায়ন করার মতো নলেজ, বাস্তবায়ন করার মতো কারো দিকে আমি তাকাবো না, বাজারকে ঠিক রাখতে চাই, আন্তর্জাতিক মান নিতে চাই, এই ধরনের লোক লাগবে। বিশ্লেষকদের মতে পুঁজিবাজারের মূল সংকট চাহিদা অনুযায়ী মানসম্পন্ন কোম্পানির শেয়ারের ঘাটতি ও অনিয়ম ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া। সরকারকে এই দিকে বেশি নজর দিতে হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রের 3টি বড় ব্যাধি দুর্নীতি, অপচয় ও সক্ষমতার ঘাটতি। এই 3 সমস্যার জন্য প্রতি বছর বাজেট বাস্তবায়ন সম্ভব হয় না বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। এবং পিপিআরসি আয়োজিত এক বাজেট ওয়েবিনারে বক্তারা আরও বলেন, বাজেট বাস্তবায়ন করতে হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সরকারের জন্য। বাজেট ঘাটতির দীর্ঘ ইতিহাস মাথায় নিয়েই বিশাল অঙ্কের এক বাজেট উপস্থাপন করেছে বিএনপি সরকার। শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দ থাকলেও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মাঝে। নির্বাচিত সরকার
শনিবার সকালে গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা বলেন, সব মন্ত্রণালয় পর্যাপ্ত বাজেট পেলেও নারী ও শিশু মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকারের মধ্যে বিমাতাসুলভ আচরণ দেখা যায়। পাশাপাশি সরকারের এক শিক্ষক এক ট্যাব প্রকল্পের সমালোচনাও করেন বক্তারা। এই বরাদ্দর একটা সিংহভাগই চলে যাচ্ছে আপনার বেতন ভাতার খাতে। সো প্রোগ্রাম বা নারীর জন্য সার্ভিস, জেন্ডার রেসপন্সিভ সার্ভিসের যেসব বিষয়গুলোকে নিয়ে আসতে হবে সেখানে কতটা খরচ হচ্ছে সেটা এখনো প্রশ্নবোধক, এবং আমরা সেখানে দেখছি না খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই যে ওয়ান টিচার ওয়ান ট্যাব, এটা কিন্তু অনেকগুলো মানে সমস্যারও সৃষ্টি করবে। তো আদৌ কি আমার এই ওয়ান টিচার ওয়ান ট্যাব ইমপ্লিমেন্টেশন দরকার আছে কিনা এই মুহূর্তে বাংলাদেশে, সেটাও আমরা ভাবতে বলবো সরকারকে। এবারের বাজেটে বিভিন্ন খাতে কর ও শুল্ক ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার। তাই বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। রেভিনিউ কিন্তু বাড়তে হবে, তা না হলে কিন্তু ওই বাজেট পাস হবে না, মানে বাস্তবায়ন করা যাবে না। সবকিছুর উপরে খেয়াল রাখতে হবে কনসিস্টেন্সি এন্ড কন্টিনিউইটি অফ দি পলিসিস দ্যাট ইজ বিং ডিক্লেয়ার্ড। আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বাজেট প্রস্তাবের পাশাপাশি বাস্তবায়নের রোডম্যাপও দেওয়া উচিত। অপচয়টা ইজ নট জাস্ট এ আফটারথট, একটা ছোটখাটো বিষয়। অপচয় ইজ এ ভাস্ট স্টেট ডিজিজ, রাষ্ট্রীয় একটা ব্যাধি হিসেবে দেখতে হবে। এবং অপচয়টা কোথায়? শুধু খরচ যেটা না, অপচয় হচ্ছে যে আননেসেসারি ইনস্টিটিউশন আমরা তৈরি করে বসে আছি। বাজেট বাস্তবায়নে দুর্নীতি নির্মূল, অপচয় রোধ ও রাজস্ব আদায়ে সরকারের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন আলোচকরা। তামজিদ আহমেদ, স্টার নিউজ। শিল্পের কাঁচামাল আমদানিতে 30% মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দাবি জানানো হয়। সংগঠনটি বলছে, মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হলে একদিকে যেমন বন্ড সুবিধার অপব্যবহার বাড়বে, অন্যদিকে বাজারে অসম প্রতিযোগিতার ঝুঁকি বাড়বে। এলডিসি উত্তোলন পরবর্তী রপ্তানি সক্ষমতা এবং স্থানীয় শিল্প সুরক্ষায় মূল্য সংযোজন শর্ত বহাল রাখা জরুরি বলে মনে করে বিটিএমএ। দেশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে প্রাইমারি টেক্সটাইল শিল্পের কর্পোরেট কর হার 2030 সাল পর্যন্ত 12% নামিয়ে আনার দাবিও জানিয়েছে সংগঠনটি। বাজেটে রপ্তানির বিপরীতে নগদ সহায়তার উপর কর 5% নামিয়েছে সরকার। তবে বিটিএমএ এর দাবি, নগদ সহায়তার উপর সম্পূর্ণ কর প্রত্যাহারের। আমাদের অনেক মিল স্ক্র্যাপ হয়ে যাচ্ছে, আবার হয়তো ঘুরে দাঁড়াতেও পারবে না, অর্থায়ন করলেও দাঁড়াবে না। এখানে আমি মনে করি ফাস্ট ট্র্যাক সলিউশন আনতে হবে। আপনার বহির্বিশ্বে যেভাবে করে, আপনি কোভিড পার হওয়ার পরে তো মাসে ঘরে টাকা পাঠাইলে হবে না। আমেরিকা, অস্ট্রেলিয়া এরা তো টাকা পাঠিয়ে দিচ্ছে, ডিজিটালি পাঠিয়ে দিচ্ছে বাসার মধ্যে, খেয়ে পড়ে যাতে বাঁচতে পারে। তো আমাদেরটা তো নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি পলিসি অ্যাডাপ্ট করবেন বা অর্থায়ন করবেন, তখন আর ফাংশন করবে না। আগামী অর্থ বছরে দেশে গাড়ি বিক্রির কমে যাওয়ার আশঙ্কা করছে বাংলাদেশের রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিটা। প্রস্তাবিত বাজেটে জীবাশ্ম জ্বালানি চালিত মধ্যম সারির গাড়ির উপর করের বোঝা বাড়ায় দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য গাড়ি কেনা দুরূহ হয়ে পড়বে বলে আশঙ্কা করছে বারবিটা। এতে আগামী অর্থ বছরে দেশে গাড়ি বিক্রি কমে যাওয়ার আশঙ্কাও করছে সংগঠনটি। দুপুরে বারবিটা আয়োজিত 2026-27 অর্থ বছরের বাজেটে রিকন্ডিশন মোটরযান খাতের প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত বাজেটে কর হার বাড়ায় তেল চালিত একটি রিকন্ডিশন গাড়ির দাম 3 লাখ টাকা বা তারও বেশি বাড়বে। তাই নতুন হাইব্রিড গাড়ি ও প্লাগ ইন রিকন্ডিশন গাড়ির উপর সম্পূরক ও নিয়ন্ত্রকমূলক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। রিকন্ডিশন গাড়ি আমদানির জন্য উভয় ক্ষেত্রেই 5% রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে, যেটা 3% ছিল। বিষয়টি অত্যন্ত বৈষম্যমূলক। আমরা মনে করি 1800 সিসি পর্যন্ত যে হাইব্রিড আছে সেটাকে বরং এই সুবিধাটা দেওয়া উচিত। তাহলে কিন্তু সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি ক্রেতা সাধারণ গাড়ি কিনতে পারবে। দর্শক, বাজেট নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। এবার যাচ্ছি অন্য খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে মুক্ত বাণিজ্য ও শ্রম বাজার। এছাড়া চীনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে 26 জুন। সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সরকার গঠনের পর থেকে কূটনৈতিক মহলে আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। দিল্লি নাকি বেইজিং, কোন সমীকরণে এগুবে ঢাকা? তবে সেই বিতর্কে না জড়িয়ে প্রথম সফরে তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার 2 দিনের সফরে কুয়ালালামপুরে 27 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আলোচনায় মুক্ত বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি গুরুত্ব পাবে আসিয়ানে অন্তর্ভুক্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন। 22 জুন পত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। 22 জুন সন্ধ্যাতেই মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। সফরে অভিন্ন নদীর ইস্যুতে হবে সবিস্তার আলোচনা। তিস্তা মহাপ্রকল্প পাবে বাড়তি গুরুত্ব। বাজেট সহায়তা নিয়ে সরাসরি কোনো আলোচনায় যাবে না ঢাকা, তবে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে চীনের বেসরকারি খাতের দিকে নজর রাখবে বাংলাদেশ। 2 চুক্তি আর 13 সমঝোতা স্বাক্ষর সহ মোট 17টি ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করবে ঢাকা বেইজিং। চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে আরও কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো দুর্বশে প্রসঙ্গ, সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। বর্তমান সরকার যথাযথ তথ্যের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। তথ্য সঠিক হলে পরিকল্পনাও বাস্তবসম্মত হবে বলে মনে করেন তিনি। সকালে মূল্যস্ফীতি জিডিপি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত সরকারের সময়ে অনেক পরিসংখ্যান প্রভাবিত করা হয়েছে। বিভিন্ন পরিসংখ্যানের তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতি আধুনিকায়নের কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, পরিসংখ্যান তৈরিকে তথ্য ও প্রযুক্তি নির্ভর করে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যাতে প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং এই উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে বিবিএস এর যে একটা জাতীয় ন্যাশনাল ডেটা সেন্টার হিসেবে সেখানে থাকা, এইসব বিষয় নিয়ে অ্যাক্টের মধ্যে কি পরিবর্তন আনা যায়, কি করা যায়, এইসব বিষয় নিয়েও এখান থেকে প্রস্তাবনা তৈরি হবে। সেই বিষয়গুলো যেহেতু আলোচকরাও উপলব্ধি করেছেন, এখানকার কর্মকর্তারাও সেটা উপলব্ধি করছেন যে এই প্রয়োজনটা আমাদের দেখা দিবে, যাতে করে আমরা প্রত্যেক জায়গা থেকে যথার্থ তথ্য পাই। সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিপুল পরিমাণ আমানতের মূল উৎস খোঁজার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের পর অস্থিরতার সুযোগ নিয়ে অর্থ পাচার হয়েছে। এখন এটি ফেরাতে কাজ করতে হবে বর্তমান সরকারকে। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল মাত্র 1,77,00,000 ফ্রা। তবে 2025 সাল শেষে তা নজিরবিহীন লাফ দিয়ে 83,41,00,000 ফ্রাতে ঠেকেছে। টাকার অঙ্কে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 12,700 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি রপ্তানিতে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশি বা কম মূল্যে দেখানোর মতো বাণিজ্যিক কারসাজির মাধ্যমেই সবচেয়ে বেশি টাকা বাইরে গেছে। মূলত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও শাসন ব্যবস্থার পালাবদলের অস্থিরতাতেই হঠাৎ এই বিপুল পরিমাণ পুঁজি বিদেশে গেছে। রেজিম চেঞ্জ হয়েছে, আগে রেজিমে যারা নাকি অবৈধ টাকা পয়সা উপার্জন করেছে, যারা নাকি পাচারকারী, তারা তো ডেফিনেটলি এগুলো পাচার করে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেই। সেটা একটা বড় কারণ হতে পারে। বাংলাদেশে মানি লন্ডারিংয়ের সবচেয়ে বড় সোর্স হচ্ছে আপনার ট্রেড বেসড মানি লন্ডারিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এর মাধ্যমে সবচেয়ে বেশি টাকা পাচার হয়। তবে সুইস ব্যাংকে জমার 98% বাণিজ্যিক ব্যাংকগুলোর। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্কিত না হয়ে এই টাকার মূল উৎস খতিয়ে দেখা জরুরি। সরকারের প্রথমে এটা জানতে হবে যে এইগুলো যে গিয়েছে, এগুলোর সোর্সগুলো কি, এগুলো কি সত্যিকার অর্থে ইলিগেল সোর্স থেকে গিয়েছে নাকি লিগেল টাকা পয়সা হইতে পারে, তাই না? তো সুতরাং এইটা সরকার আগে জানতে হবে। কিন্তু সরকারের তো সেই ধরনের নেটওয়ার্ক আছে বলে আমার মনে হয় না, বা সেই ধরনের
মানে প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবে বলেও আমার মনে হয় না। অর্থনীতিবিদরা বলছেন, রেকর্ড মূল্যস্ফীতির বাজারে দেশের পুঁজি বাইরে চলে যাওয়া বা আটকে থাকা সাধারণ মানুষের ওপর চাপ আরো বাড়াবে। সুইস ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিশেষ করে যে একটা চুক্তি করা, এবং এই ভারত করেছে, এবং ভারত করার কারণে কিন্তু ওই টাকাটা অবৈধ না বৈধ সেটা কিন্তু ট্রেস করা যায়। সুতরাং বাংলাদেশের দিক থেকেও এরকম যদি চুক্তি করা যায়, তাহলে তখন আসলে ট্রেস করা যাবে যে কারা কারা এই অর্থটা নিয়ে গেলেন এবং সেটা বৈধ না অবৈধ। এসব অর্থ দেশে ফিরিয়ে আনা নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এই নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো কমলো দাম। শনিবার দেশের বাজারে ২,০০০ টাকার উপরে কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৬,৩৩৯ টাকায়। শনিবার সবশেষ স্বর্ণের দামে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২,১৬,১৯২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৮৫,৯৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১,৫১,৬৯০ টাকা। এছাড়া শুক্রবার ভরিতে ৪,০০০ টাকার উপরে দাম কমায় বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারেও কমছে স্বর্ণের দাম। এক আউন্সের দাম নেমেছে $৪,১২২, বিক্রি হচ্ছে $৪,১৫৫। দর্শক, বাজেট নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব বিরতির পরে। আজকে আমাদের সঙ্গে থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। ছোট্ট একটি বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে বিষয়ে আসতে চাই, বিভিন্ন ফোরাম থেকে প্রস্তাবিত বাজেটের উপরে রেসপন্স দেওয়া হচ্ছে, বাজেট নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বাজেটের বিভিন্ন চ্যালেঞ্জের কথা চলে আসছে। আপনাদের পক্ষ থেকে কেমন চ্যালেঞ্জ দেখছেন, অর্থাৎ সিপিডি বাজেটটাকে কিভাবে দেখছে? একটা বড় বিষয় তো সবাই আমরা বলেছি যে যেই সময়ে বাজেটটা দেওয়া হলো এইটা অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং টাইম। এইটা আমার মনে হয় যে যারা বাজেট প্রণয়নে ছিলেন সরকার পক্ষের, এইটা তারা জানেন এবং তাদের খুবই চিন্তার জায়গায় এটা এক নিশ্চয়ই ছিল যে একটা বড় নির্বাচনী প্রতিশ্রুতির দিয়ে এই সরকার এসছে, সেইটার একটা ছাপ রাখার প্রচেষ্টা এই বাজেট আমরা দেখেছি। আমাদের জন্য মেজর কনসার্নের একটা জায়গা ছিল হলো যে বাজেটটা যেভাবে তৈরি হয়েছে, এই বাজেটের আর্থিক কাঠামোটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়। কেন মনে হয়? কারণ হলো যে আসলে সংশোধিত বাজেটটা ঠিকমতো করা হয়নি। অর্থাৎ এই চলমান অর্থবছর যেটা 30 জুন শেষ হবে, সেইটার যে বাজেটটা সংশোধন করা হলো এটা বাস্তবতার সাথে যুক্তিযুক্তভাবে করা হয়নি। ফলে যেই রাজস্বের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বা ব্যয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এখানে একটা অভূতপূর্ব মানে একটা উন্নতি আসলে করতে হবে আগামী বছরে। যেমন আমি মনে করি যে আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা যেটা আছে এইটা অর্জন করতে গেলে অন্ততপক্ষে 42% প্রবৃদ্ধির দরকার হবে। তো যদি সেই প্রবৃদ্ধি অর্জন না হয়, যেটা আমরা বাজেটের আগেও বলেছি, কারণ আর্থিক কাঠামো মোটামুটি একটা চিত্র পাওয়া গেছিল, যে যদি এই প্রবৃদ্ধি অর্জন করতে না পারে তাহলে কাটছাঁটটা কোথায় হবে, এটা হলো একটা বড় জায়গা। এবং সেই কাটছাঁটটা দিন শেষে আমরা দেখেছি আগের অভিজ্ঞতা থেকে যে এটার আমাদের যেটা আবর্তক ব্যয় আছে, অপারেটিং এক্সপেন্ডিচার আমরা বলি, সেইখানে খুব বেশি খরচ কমানোর জায়গা অতটা থাকে না, আছে কিছুটা কিন্তু অতখানি থাকে না। সেইটা অনেক বেশি আকারে হয়তো যেটা প্রস্তাবনা করা হয়েছে তার কাছাকাছি থাকবে। মূল কাটছাঁটটা হবে হলো উন্নয়ন ব্যয়। তো উন্নয়ন ব্যয় যখনই আপনার কাটছাঁটটা হবে তখন এটা ওই আগের বাজেটের যেই চরিত্র ছিল সেই রকম একটা চরিত্রের কাছেই পৌঁছে যাওয়ার শঙ্কাটা রয়েছে। সুতরাং আমরা যেটা বলেছি সেটা হলো যে এই বাজেটের যদি বাস্তবায়ন আমরা দেখতে চাই তাহলে বড় নিয়ামক হবে হলো রাজস্ব আদায় হবে কিনা। ফলে সেই জায়গাটা থেকেই তখন আমাদের ব্যয়ের জায়গাটা হবে। দ্বিতীয় জায়গাটা আছে হলো যে যেই ধরনের কর প্রস্তাবগুলো করা হয়েছে, তো
তো কর প্রস্তাবগুলোতে একটা মোটা দাগে সবাই বলেছেন যে এটা বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এবং সেই লক্ষ্যে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। আমাদের যে মধ্যমেয়াদী লক্ষ্যগুলো আছে, আমাদের এলডিসি থেকে উত্তরণ হচ্ছে, সেইগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেশ কিছু করা হয়েছে। সেই অর্থে বড় আকারে মধ্যবিত্তরা করের ছাড় এই বছর পেতে যাচ্ছেন না। এইটা হলো বটম লাইন। যদি আমি এক কথায় বলি, যেই করমুক্ত আয়ের সীমাটা বাড়ানো হয়েছে, ন্যূনতম কর প্রদানের যেই হারটা, এটা যেহেতু 5% থেকে 10% নিয়ে যাওয়া হয়েছে, মধ্যবিত্ত যারা আছেন তারা এটা সুবিধা সেই অর্থে পাবেন না। এইটাই হলো বাস্তবতা। ফলে আমরা যেই আর একটা ছাপ দেখেছি সেটা হলো বেশ কিছু জায়গায় যেমন কর ছাড় এবং বা সেই জায়গাটাতে এক ধরনের অভিষ্ট দেখা গেছে বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য কর প্রস্তাবনা দেখা গেছে। আবার অনেক জায়গায় বৈপরীত্য দেখা গেছে যে বেশ কিছু এমন নিয়ম করা হয়েছে যেটা থেকে আবার ওই করের প্রক্রিয়া আগের মতো হয়ে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, খুব স্পষ্টভাবে একটা পথনকশা থাকলে ভালো হতো বাজেটের সময়, যদি বাজেটের এটা কি বলবো মাস্ট না, পোর্শন না যে এটা দিতেই হবে, কিন্তু থাকলে ভালো হতো। সেটা হলো কর আদায় প্রক্রিয়া বা সরকারের ব্যয়ের প্রক্রিয়ার ভেতরে কী ধরনের সংস্কার হবে। অর্থাৎ আমরা সরকারের যে বাজেট ব্যবস্থাপনা আছে, এই বাজেট ব্যবস্থাপনার সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা শুধু আগামী বছরের বাজেটের না, এই সরকার যে 4-5টি বাজেটকে বাস্তবায়ন করবেন সেইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি ধারাবাহিকতার অংশ হিসেবে এটাকে দেখছি। সেই জায়গাটায় খুব সুস্পষ্ট পথ নকশা আসে নাই। হয়তো 4-5 বছরের জন্য তারা করের হারকে কোনো কোনো জায়গায় ব্যক্তি বা কোম্পানির ক্ষেত্রে ওনারা বলেছেন, কিন্তু সংস্কারটা প্রাতিষ্ঠানিকভাবে কিভাবে হবে সেই জায়গাটাতে সুস্পষ্ট একটা পথনকশা আমার মনে হয় যে সামনের দিনে আসা দরকার। এখানে আপনার কথা থেকে দুইটা বিষয়ে উঠে আসছে। মূলত প্রথমত, সরকারের আমরা বিগত যে অর্থ বছরের বাজেটগুলো আমরা দেখি, সেখানে সরকার বাজেট ঘাটতি ছিল এবং রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে বিগত সময়ে। এবং এই ধারাবাহিকতা আপনি যেটা বললেন 42%-এরও বেশি প্রবৃদ্ধির প্রয়োজন হবে যদি এই প্রবৃদ্ধি আদায় না হয়, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে এবার সামাজিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের বাজেটটা বেড়েছে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতেও বাজেটটা বেড়েছে। এইসব যদি পূরণ করতে হয় সরকারের উন্নয়ন কর্মসূচিতে বাজেটটা দিতে হবে। তো এখন অর্থের যোগানটা আসবে কিভাবে? যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন, যদি সরকার একটা রাজনৈতিক সরকারের একটা প্রতিশ্রুতি থাকে নির্বাচনের আগে, সেটা একটা বাস্তবায়নের তাগিদ তাদের থাকে। এখন বিষয়গুলো আসলে কি ঘটতে চলেছে সামনে? যদি যেটা আমি বললাম যে রাজস্ব আদায় না হলে তো অর্থের সংস্কার হবে না। এখন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এটা সরকারকে একেবারেই অ্যালাউ করবে না যে ঘাটতি যা রাখা হয়েছে, বাজেট ঘাটতি, সেই লিমিটটার থেকে আরও উপরে গিয়ে তাকে ঘাটতি করার কোনো সুযোগ নাই। আসলে সত্যিকার কথা হলো এটা। ইনফ্যাক্ট এই ঘাটতিরও একটা অংশ তো দেশীয় উৎস থেকে তিনি ঋণ নেবেন, ফলে ব্যাংকিং খাত থেকে মূলত ঋণটা আসবে। অন্য যেই অংশটা আছে যেটা বিদেশি ঋণের জায়গা, সেটাও কিন্তু প্রায় 45% মতো মোট ঘাটতির। তো সেইটাই কিন্তু আপনার যদি বাস্তবায়ন করতে হয়, তার দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো যে আমরা যেই বিদেশি ঋণটা নেই, এটা মূলত নেই হলো আমরা প্রকল্প বাস্তবায়নের জন্য। সুতরাং আপনি যদি রাজস্ব ঘাটতি হয়, তাহলে আপনার প্রকল্প বাস্তবায়নের জন্য যদি আপনি অর্থ সরবরাহ দেশীয় উৎস থেকে না করতে পারেন, তাহলে বিদেশি ঋণের ব্যবহার হওয়াটাও কিন্তু শঙ্কার মধ্যে পড়বে। দ্বিতীয় হলো যে আমার একটা অংশ হয়তো বিদেশি ঋণের আসবে হলো যেটাকে আমরা বলি বাজেটারি সাপোর্ট। এটা বিভিন্ন ধরনের যে বিশ্বব্যাংক, IMF-এর মতন বা ADB-র মতন বিভিন্ন যে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলো আছে, তাদের কাছ থেকে ঋণ করি। তো সেই ঋণটা আসে হলো যে আমাদের বাজেটারি সাপোর্টের ভিতরে কিছু নীতি উপরে আমাদের নির্ভর করতে হয়। অর্থাৎ তারা বলবে যে আপনি অর্থনীতি পুনর্গঠনের জন্য তারা একটা ঋণ দিচ্ছেন। সো সেই পুনর্গঠন প্রক্রিয়ায় যেই সংস্কার কার্যক্রম আছে,
সেইটা যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে না পারি তাহলে আবার সেই দিনটা আসবে না। সুতরাং সেই কারণে আমি বললাম যে আপনার যেই বাজেটটা বাস্তবায়ন হবে, যেখানে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন আমরা দেখেছি, যার মধ্যে আপনি বলছেন শিক্ষা স্বাস্থ্যের মতো জায়গায় বাজেট রাখা হয়েছে, একটা বড় থোক বরাদ্দ রাখা হয়েছে কারণ নতুন প্রকল্প নেওয়া হবে, সেই জায়গাটাতে যদি অর্থায়ন করতে হয় তাহলে আমার রাজস্ব আদায়ও যেমন দরকার হবে, তেমনি একই সাথে আমার অর্থনৈতিক সংস্কারও করতে হবে। এখন আপনি বলছিলেন যে একটা সুনির্দিষ্ট পথরেখা বাজেটে দেখা যায়নি, কিন্তু অর্থমন্ত্রী বলছেন যে বাজেটের ভেতরেই তারা রোড ম্যাপটা দিয়ে দিয়েছে। আসলে আপনারা সেই রোড ম্যাপটা খুঁজে পেয়েছেন কিনা, এটা একটু ছোট করে। আংশিকভাবে আছে, আমি যেটা বললাম যে আংশিকভাবে আছে। দুভাবে আমি বলছি। একটা হলো যে করের হারগুলোকে ওনারা আগামী 4-5 বছরে, 3 বছর 4 বছরে কীরকম হবে এটা ওনারা বলেছেন, যেটা ইতিবাচক। এই ধরনের প্রেডিকশন দিলে আপনার যারা আমরা বিশেষ করে বিনিয়োগকারী যারা থাকেন তারা একটা বুঝতে পারেন যে সামনের দিনে কর হারটা কেমন হচ্ছে। সুতরাং সেইটা আছে। যেই ধরনের বিভিন্ন কর পদক্ষেপগুলো আছে, সেই পদক্ষেপগুলোতে সামনের দিনে যেটা আস্তে আস্তে আরও ওই দিকে আগাবেন এই ধরনের কথাটা বোঝা যায়, ওই ইচ্ছাগুলো আছেন। অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতার ভিতরে বেশ কিছু জায়গাতে তাদের যেই আগ্রহের জায়গা, ইচ্ছার কথা বা তাদের যেই অভিলাষটা আছে অর্থনৈতিক সংস্কার করার, সেইটাকে উনি ব্যক্ত করেছেন, এটাতে কোনো সন্দেহ নাই। আমি যেটা বলছি সেটা হলো যে এই বাজেটের সংস্কারের যে পথরেখার কথা আমি বলছি, সেটাকে আমি বলছি মূলত কর্মপরিকল্পনার কথা। এখন আগের সরকারের করে যাওয়া কিছু কর্মপরিকল্পনা ছিল, এইটা যদি আমি সংস্কারের জায়গাতেও বলি, আপনি পিএফএম এর জন্য যেটা আমাদের বাজেটারি ব্যবস্থাপনা আছে, সেই জায়গাটাতেও আপনার এক ধরনের পরিকল্পনা করে যাওয়া হয়েছিল। এখন সেইটাই এই সরকার গ্রহণ করছে কিনা, নাকি নতুন করে তৈরি করবেন। আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটা মনে হওয়ার মানে কোনো অমূলক হবে না যে আমি বলি যে সরকার নতুন করে করবেন। কারণ দেখেন, আপনি আইএমএফেরও যেই চুক্তিটা ছিল সেই চুক্তি থেকে সরকার বেরিয়ে আসছেন, কারণ ওরা বলছেন যে এইটা প্রতিপালন করা সম্ভব না সরকারের পক্ষে, আমরা নতুন করে নিগোশিয়েট করব। আমার ধারণা সেই নিগোসিয়েশন হবে সামনের দিনে, এবং হয়তো এই বছরের ভেতরেই একটা নতুন করে চুক্তির ভিতরে সরকার যেতে চাবেন, এবং সেইটার সাথে আবার সম্পর্কিতভাবে কিন্তু অন্যান্য জায়গা থেকে যে আমরা ঋণ নেই, বিশ্ব ব্যাংক, এডিবির মতো জায়গাগুলো, সেইটার সাথে যুক্ততা থাকবে। সুতরাং সেই পথনকশাটা হয়তো এখন দেননি অর্থমন্ত্রী, কিন্তু এই প্রত্যাশাটা সামনের দিনে থাকবে যে তারা কিভাবে এগুলোকে বাস্তবায়ন করবেন। আপনার এই কথার সাথে আরেকটা প্রশ্ন আমি যুক্ত করতে চাই। বিভিন্ন ফোরাম থেকে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে যে প্রক্রিয়াতে বাজেট দেয়া হয়, সরকার বাজেট তৈরি করে সেটা উপস্থাপন করছে, এই প্রক্রিয়ার সাথে আরেকটা বিষয় যুক্ত করার দাবি উঠছে বিভিন্ন ফোরাম থেকে, সেটা হচ্ছে যে রোড ম্যাপ, কোন খাতে কত যাবে, কোথা থেকে সেই আয়টা আসবে, এটার একটা পরিপূর্ণ একটা রোড ম্যাপ দেওয়ার দাবি জানানো হয়েছে। এই দাবিটাকে কিভাবে দেখছেন? এটা একেবারে আমি বলবো যে বাজেট মানে তৈরি করার প্রক্রিয়ার মধ্যে একটা বড় যেই দুর্বলতা বাংলাদেশের আছে, সেটা হলো যে এখানে এক নাম্বার হলো বেশ কিছু তৈরির প্রক্রিয়ার ভেতরেও এখনও যথেষ্ট সময় থাকে না। যেমন ধরেন আপনার বাজেটটা দেওয়া হলো আপনার 11 তারিখ, এটা 17-18 দিনের মধ্যে আসলে বাস্তবায়ন হয়ে যাবে। এখানে মূলত আমি দুটো বিল থাকে, তো একটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল, একটা ফাইন্যান্স বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিলে কোনো রকম পরিবর্তন আসলে হবে না, যেখান থেকে সব বরাদ্দ দেওয়া হয়। তো এর আগে হয় নাই, আমি প্রায় 2 দশক ধরে তো বাজেট বিশ্লেষণ করছি, কখনো হয় নাই, এইবারও হবে এরকম ভাবার কোনো কারণ নাই। সুতরাং কিন্তু বাজেট বাস্তবায়ন যখন হয় তখন কিন্তু আর ওইটারকে ধরে একেবারে খুব সুচারুভাবে পালন করা হয় তাও না। সুতরাং অবস্থার প্রেক্ষিতে কিন্তু সরকারের ভেতরে এটার চেঞ্জ আসে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই মানে বাজেট তৈরির প্রক্রিয়ার ভিতরে যে ডিটেইল ইনফরমেশনগুলো ইমিডিয়েটলি দেওয়ার দরকার ছিল সেগুলো অতখানি দেয় না। আমি খুব ছোট ছোট কিছু উদাহরণ দিতে পারি। যেমন ধরেন আপনার সামাজিক নিরাপত্তায় যে বরাদ্দটা দেওয়া হয়েছে, সেখানে ঠিক যারা সংসদ সদস্য আছেন তাদের কথাই বলি, যেহেতু যারা পাশ করছেন বাজেটটা, ঠিক কোন এলাকায় কতটুকু বরাদ্দ দিচ্ছেন এই তথ্য কিন্তু এখন পাওয়া যাবে না। আবার ধরেন আমরা যখন বেশ কিছু জায়গাতে অ্যাকচুয়ালি খরচ কত হয়েছে ডিটেইলে যখন আসে, সেই ডিটেল খরচটা দেয় না। আমাদের দুটো ডকুমেন্ট ওনারা বাজেটের সাথে দেন, একটা ডিমান্ড ফর গ্র্যান্টস আর একটা কনসলিডেটেড ফান্ড রিসিপ্টস।
তো কনসোলিডেটেড ফান্ড রিসিপ্টসে কিন্তু কোন একেবারে ডিটেইলে কার কাছ থেকে কত টাকা আদায় করার লক্ষ্য আছে এইটা দেওয়া থাকে। এটা এই বছরের শুধু না, এটা আমি যখন থেকে বাজেট বিশ্লেষণ শুরু করছি তখন থেকেই পাচ্ছি। মুশকিলটা হলো আমরা যখন অন্তত যোগাযোগ করেছি বিভিন্ন সময় যে এই ডকুমেন্টটা কীভাবে তৈরি হয়, তখন আমরা দেখেছি যে যারা আদায়কারী সংস্থা আছে বা যারা এটার সাথে জড়িত তাদের সাথে যে খুব আলোচনা হয় তা না। তার অর্থ হলো যে আসলে এটা তৈরি করা হয় কিন্তু এটার ব্যবহারিক প্রায়োগিক যে জায়গাটা আছে এইটাকে খুব একটা গুরুত্বের সাথে বোধহয় দেখা হয় না। আবার ওখানে আদায় কত হয়েছিল এক্স্যাক্টলি ওই জায়গাতে ওইটা কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ সরকারকে উচিত হবে যে ব্যয়টা করছে সেটার একটা বিশ্লেষণ করে সেটার একটা ডিটেইলস দিয়ে এবং তার পাশাপাশি আছে ওনাদের কাছে নাই তা না, কিন্তু ওনারা এটা প্রকাশ করেন না এবং সেটা বাজেটের সাথে আগামী অর্থ বছর বা নতুন অর্থ বছরে আমি কোন কোন খাত থেকে কত আয় করব এবং কত ব্যয় করার চিন্তা করছি সেটা বাজেটের সাথে দিলে একটু ডিটেইলে দিলে তখন এটার যেই জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সরকারের প্রতি যে কনফিডেন্সটা গ্রো করার সেইটার অনেক সম্ভাবনা থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে খুবই গঠনমূলক আলোচনা করলেন। আবারও আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। 1 বছরের ব্যবধানে ব্যাংক খাতে ডিস্ট্রেসড অ্যাসেট বা দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ বেড়েছে 44%। এসব ঋণ সহজে আদায় করতে পারে না ব্যাংকগুলো, ফলে ঝুঁকি বাড়ছে আর্থিক খাতে। এই ঝুঁকির বিপরীতে ব্যাংকগুলোর পর্যাপ্ত মূলধন তো নেই, বরং ঘাটতিতে রয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? আশপাশের দেশগুলোর অবস্থা কেমন? সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাবই বা কী? এসব বিষয়ে জানবো ফরাদ হোসেন তালুকদারের বিশ্লেষণে। বড় উদ্বেগের নাম ডিস্ট্রেসড অ্যাসেট বা দুর্দশাগ্রস্ত ঋণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন বলছে 2025 সাল শেষে এই ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 11 লাখ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 60%-এর কাছাকাছি। এই ঋণের বিপরীতে ব্যাংকগুলোর পর্যাপ্ত মূলধন তো নেই, বরং ঘাটতিতে রয়েছে, যা আশপাশের দেশগুলোর তুলনায় খারাপ পরিস্থিতির সাক্ষ্য দিচ্ছে। আইএমএফের নেওয়া ঋণের শর্ত হিসেবে 2021 সাল থেকে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। না হলে হয়তো ব্যাংকের আসল চিত্র জানা মুশকিল হতো। সবশেষ প্রতিবেদনের আলোকে আমরা বুঝতে চেষ্টা করব ব্যাংক খাতের প্রকৃত পরিস্থিতি কেমন। দুর্দশাগ্রস্ত ঋণ আসলে কি? ব্যাংক খাতে খেলাপির কথাই সবচেয়ে বেশি শোনা যায়, তবে এর পাশাপাশি আছে পুনঃতফসিল করা ঋণ এবং এমন কিছু ঋণ যা ব্যাংক তার সাধারণ প্রক্রিয়ায় আদায় করতে না পেরে ব্যালেন্স শিট থেকে সরিয়ে রাখে। এটি অবলোপনকৃত ঋণ নামে পরিচিত। অর্থাৎ দুর্দশাগ্রস্ত ঋণ বলতে খেলাপি, পুনঃতফসিল ও অবলোপন করা ঋণকে বোঝায়। ব্যাংকের ভাষায় একে ডিস্ট্রেস অ্যাসেট বলা হয়। এসব ঋণ সহজে আদায় করা যায় না। কতটা বেড়েছে দুর্দশাগ্রস্ত ঋণ? 2024 সালের তুলনায় 2025 সাল শেষে এই ধরনের ঋণ বেড়েছে 44%। অন্যদিকে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 59.73%ই এখন দুর্দশাগ্রস্ত। প্রায় 11 লাখ কোটি টাকার এই ধরনের ঋণের মধ্যে খেলাপির পরিমাণ 5,57,217 কোটি টাকা, পুনঃতফসিল করা ঋণ 4,46,894 কোটি টাকা এবং অবলোপন করা ঋণ 83,479 কোটি টাকা। 1 বছরেই কি এমন পরিস্থিতি হলো? বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি রাতারাতি তৈরি হয়নি। এর পিছনে রয়েছে দীর্ঘমেয়াদী অনেক কারণ। অতীতে অনেক ঋণ নিয়মিত না থাকলেও নানা সুবিধার মাধ্যমে নিয়মিত দেখানো হয়েছে। ডাউন পেমেন্ট কমিয়ে পুনঃতফসিলের মাধ্যমে বা বিশেষ নীতি সহায়তায় বহু ঋণ দীর্ঘদিন প্রকৃত হিসেবে ধরা হয়নি। এছাড়া বড় অঙ্কের ঋণ প্রভাবশালী গোষ্ঠীর কাছে কেন্দ্রীভূত হওয়ায় অনেক ক্ষেত্রে তা আদায়ের পরিবর্তে বারবার পুনর্গঠন করা হয়েছে। ফলে এসব ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হয়নি। অর্থনৈতিক চাপ, কোভিড পরবর্তী সময় এবং নির্বাচনগুলোকে সামনে রেখে ঋণ পুনঃতফসিলের প্রবণতা বেড়েছে। এসব কারণেই মূলত প্রকৃত ঝুঁকিটা আড়াল হয়েছে। মূলধন পর্যাপ্ততা কেন ঋণাত্মক হলো? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক খাতে মোট ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার অনুপাত যেখানে 12.5% থাকা দরকার, তা নেমে এসেছে ঋণাত্মক 2.64%। এর মানে হলো ব্যাংকগুলো তাদের ঝুঁকির তুলনায় প্রয়োজনীয় মূলধন রাখতে পারছে না, বরং ঘাটতিতে রয়েছে। এর পেছনে প্রধান কারণ হলো অনাদায়ী ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ সঞ্চিতি বা প্রভিশন রাখতে হয়। এতে চাপে পড়েছে আয় ও মুনাফা, যার প্রভাব গিয়ে পড়ছে মূলধনে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় পরিস্থিতি কি?
আশপাশের দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায় ঋণের ভারে দেউলিয়া হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কার পরিস্থিতি ভারতের পর সবচেয়ে ভালো অবস্থায় আছে। দেশটির ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা 19.4% আর ভারতের 20.8%। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতার ফলে বিপর্যস্ত পাকিস্তানের মূলধন পর্যাপ্ততা 17.2%, অথচ বাংলাদেশের মূলধন পর্যাপ্ততা ঋণাত্মক 2.64%। অর্থাৎ সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে বাংলাদেশের ব্যাংক খাত। সবচেয়ে ঝুঁকিতে কোন ব্যাংকগুলো? বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলা হচ্ছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে। এই খাতে মূলধন পর্যাপ্ততা নেমে এসেছে মারাত্মক নেতিবাচক পরিস্থিতিতে, যা 43.18% ঋণাত্মক। অবশ্য একীভূত হওয়া 5 ইসলামী ধারার ব্যাংকগুলোকে হিসাবের বাইরে রাখলে এ খাতের মূলধন পর্যাপ্ততা দাঁড়ায় 7.71%। সামগ্রিক প্রভাব কি পড়ছে? এই অবস্থার ফলে ব্যাংক খাতে 3টি বড় সমস্যা দেখা দিচ্ছে। প্রথমত, ঋণ প্রদানের সক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে আমরা দেখছি বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখন দেশের ইতিহাসে সর্বনিম্ন অবস্থায় আছে। দ্বিতীয়ত, এই ঋণ কমার ফলে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। তৃতীয়ত, আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে আস্থা কমছে, যার ফলাফল হিসেবে হাতে থাকা টাকার পরিমাণ বাড়ছে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ব্যাংক খাত এখন এক জটিল পর্বে প্রবেশ করেছে। দুর্দশাগ্রস্ত ঋণের হার এবং ঋণাত্মক মূলধন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে খাতটি বড় ধরনের কাঠামোগত চাপের মধ্যে রয়েছে। এ থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা, কঠোর নজরদারি এবং খেলাপি ঋণ দ্রুত আদায়ের উদ্যোগ নেওয়া। না হলে এই চাপ ভবিষ্যতে পুরো অর্থনীতির উপর আরও বড় প্রভাব ফেলতে পারে। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে যুক্ত হলো 4টি অত্যাধুনিক শিপ টু শোর বা STS ক্রেন। এর ফলে কমে আসবে কন্টেইনার হ্যান্ডেলিং সময়, গতি বাড়বে বন্দরে, এমন আশাবাদ টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা অপারেটর RSGTর। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা PCT 2024 সালের জুনে চালু হলেও এতদিন ছিল না কোনো STS ক্রেন। এবার চীন থেকে আনা এই ক্রেন দিয়ে একসঙ্গে 2টি কন্টেইনার নামানো যাবে। এতে কমে আসবে অপারেশন টাইম, যা বন্দরের গতি বাড়াবে। অন্যদিকে ক্রেনগুলো বিদ্যুৎ চালিত হওয়ায় কার্বন নিঃসরণ কমে আসবে প্রায় শূন্যের কোঠায়। এই ক্রেনটা ওই জায়গাতেও কাজ করতে পারবে, এই জায়গাতে কাজ করতে পারবে, এই জায়গাতে কাজ করতে পারবে, যেগুলো কারণ ক্রেনগুলো চলে হচ্ছে রেলের উপর। তো সেই ক্ষেত্রে আমরা দুটো ভেসেল সবসময় একসঙ্গে কাজ করতে পারবো, তার সঙ্গে সঙ্গে একটা বার্জ অপারেশনও করতে পারবো। তো 3টা ভেসেল সিমultaneously আমরা কাজ করবে, কোনো অসুবিধা হবে না। অত্যাধুনিক এই ক্রেনগুলো কাজ শুরু করায় আশাবাদী হচ্ছেন শিপিং এজেন্টরাও। তাদের মতে কমে আসবে টার্ন অ্যারাউন্ড টাইম। যারা জাহাজ মালিক আছেন এবং আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য অত্যন্ত সুখকর, এবং এখানে সময় এবং খরচ দুটোই অনেক সেভ হবে। পাশাপাশি এই ধরনের নতুন যত যন্ত্রপাতি এবং যত আমাদের সক্ষমতা বাড়বে, চট্টগ্রাম বন্দর তত বেশি, এবং বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে তত বেশি আমরা ভূমিকা রাখতে পারবো। বার্ষিক প্রায় 4.5 লাখ একক কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা থাকলেও 2025 সালে PCT কন্টেনার হ্যান্ডলিং করে মাত্র 1,54,564 একক। তবে এই বছরের প্রথম 5 মাসেই টার্মিনালটি কন্টেনার হ্যান্ডলিং করে 1,46,000 একক। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ভারতের আমদানি নিষেধাজ্ঞার প্রভাবে কমেছে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। স্থবিরতা নেমে এসেছে বন্দর কেন্দ্রিক অর্থনীতিতে। আব্দুল্লাল মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। এক সময় প্রতিদিন কোটি টাকার পণ্য রপ্তানিতে সরব থাকত আখাউড়া স্থলবন্দর। তবে ভারতের আমদানি নিষেধাজ্ঞায় কমেছে রপ্তানি, স্থবির বন্দর কেন্দ্রিক বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা, কমেছে কর্মসংস্থানও। 1994 সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে চলছে বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানি বাণিজ্য। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি হয়। তবে গত বছরের মে মাসে গার্মেন্টস, প্লাস্টিক, মেলামাইন, কাঠের ফার্নিচার ও প্রক্রিয়াজাত খাদ্যসহ কয়েকটি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা দাবি করেন বন্দরের রপ্তানি আয়ের বড় অংশই আসত এসব পণ্য থেকে। এখানে প্রচুর ব্যবসা ছিল, আমদানি ও রপ্তানি ছিল বেশি। এখন বর্তমান যে প্রেক্ষাপটে আমরা একদম অবসর, কোনো কাজ নাই। অসংখ্য ড্রাইভার তারা রাস্তায় বসে গেছে, আমাদের ব্যবসায়ীরাও একবারে বেকারত্বের মধ্যে আছে। ব্যবসায়ী নেতাদের আশা, দুই দেশের আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আবারও গতি ফিরবে রপ্তানি বাণিজ্যে।
যেই সমস্ত পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার সেটি খুলে দেয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, তাইলে আমাদের ব্যবসা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং আমাদের বন্দরটি প্রাণবন্ত হয়ে উঠবে। সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষ। যদি এই বন্দরে বিধিনিষেধগুলি না থাকে তাহলে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, সেই সঙ্গে ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি। আশা করি ব্যবসার পরিমাণ বাড়বে। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে আলোচনা চলছে এবং খুব দ্রুতই হচ্ছে এটা সমাধান হবে, এই ধরনের একটা আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে। বর্তমানে পাথর, সিমেন্ট, হিমায়িত মাছ, আটা, ময়দা ও শুটকি রপ্তানি হচ্ছে এই বন্দর দিয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রাজধানীর খিলগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। খিলগাঁওয়ের প্রত্যন্ত এলাকা বালুর পাড়ে শনিবার এই স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। মেডিসিন, শিশু, গাইনি বিশেষজ্ঞ সহ অভিজ্ঞ চিকিৎসকরা হেলথ ক্যাম্পেইনে বিনামূল্যে প্রায় 1,500 মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি বিতরণ করা হয় ওষুধও। এসব সেবা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন স্থানীয় সংসদ সদস্য, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি জানান, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও বালুরপাড় এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বর্তমান সরকার এই পরিস্থিতি উত্তরণে কাজ করছে। হরমুজ প্রণালীর অচলাবস্থায় ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বিশ্বের জ্বালানি তেলের বাজার। গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজার থেকে হারিয়ে গেছে 1 বিলিয়ন ব্যারেলের উপরে জ্বালানি তেল। এরপরও প্রণালী ঘিরে সংকট যেন কাটছে না। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বলছে, হরমুজ প্রণালীতে পুঁতে রাখা মাইনগুলো অপসারণ না করলে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। ইরান বলছে, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আদায় করা হতে পারে ফি। হরমুজ প্রণালী ঘিরে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, যা আশার খবর হলেও হতাশার খবর। এই প্রণালী দিয়ে প্রায় 4 মাস জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজার থেকে হারিয়ে গেছে 1 বিলিয়ন ব্যারেলের বেশি জ্বালানি তেল। গবেষণা প্রতিষ্ঠান কেপলার বলছে, যুদ্ধ ঘিরে জ্বালানি তেলের বাজার ঝুঁকিপূর্ণ অবস্থানে চলে গেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে গিয়ে কৌশলগত জ্বালানির মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার এই রিজার্ভ 1990 সালের পর সর্বনিম্ন অবস্থায় গেছে। যুক্তরাষ্ট্রের রিজার্ভ গেছে 43 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। এখন আর জ্বালানি উদ্বৃত্ত না থেকে রূপান্তরিত হয়েছে ঘাটতিতে। গেল কয়েক মাসে বিশ্বের জ্বালানির মজুদ কমেছে 190 মিলিয়ন ব্যারেল। হরমুজ প্রণালী খুলে দিলেও সহসাই স্বাভাবিক হচ্ছে না জ্বালানির বাজার। ব্যবসায়ীরা বলছেন, এই বাজার যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরতে লেগে যেতে পারে কয়েক মাস। এর মধ্যেও রয়েছে আশঙ্কা। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখতে এই প্রণালীতে ইরান পুঁতে রেখেছিল 80টি মাইন, যেগুলো অপসারণ না করলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা। এদিকে হরমুজ প্রণালী দিয়ে 1,80,00,000 ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান, তাও মাত্র 5 দিনে। এই তেলের বাজার মূল্য $144 কোটি। মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম ট্যাঙ্কার ট্র্যাকার বলছে, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর 24 ঘন্টায় ইরানের অনেক তেলবাহী জাহাজ পারস্য উপসাগর হয়ে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে আরেক আশঙ্কা, শান্তি চুক্তির শর্ত অনুযায়ী ইরানের জ্বালানি খাতে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। ইরান নিশ্চিত করবে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল। কিন্তু তেহরান জানিয়েছে, 60 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি আদায়ের পরিকল্পনা করছে তেহরান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। 1 ব্যারেল জ্বালানি তেলের দাম উঠেছে $80। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার বিজ টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।